হ্যাঁ, পড়াশোনা শুরু করো, কারণ ধরো 7 দিন না হোক, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে তো পরীক্ষা হয়েই যাবে। যদি কলেজ খুলে দেয় 6 তারিখের পরে 15 দিন, তাহলে ওই হিসাব করে হয়তোবা আমার কাছে যেটা মনে হয় অগাস্টের লাস্ট উইকে, এটা তো জুলাই মাস, অগাস্টের লাস্ট উইকে হয়তোবা স্টার্ট হয়ে যাবে। এখন হয়তো মনে হতে পারে অগাস্টের লাস্ট উইক, তার মানে 1 মাস আছে, কিন্তু সেই হিসাব তো আর করলে হবে না। 3টা সাবজেক্ট, প্রত্যেকটার 6টা করে কার্ড, মোট 18টা কার্ড। তারপরে তোমরা এখন কলেজে নাই, যে ভিসেরা গুলা দেখছো, যে প্র্যাকটিক্যাল গুলা দেখছো, তা কতটুকু হাতে কলমে আছে সেটারও একটা ব্যাপার আছে। তো আগে থেকে যদি রিটেন গুছিয়ে নিতে পারো, তাইলে পরে এসে কলেজ যখন খুললো তখন ওই ভিসেরার দিকে বা প্র্যাকটিক্যাল গুলার দিকে তোমরা ভালো মনোযোগ দিতে পারবা, স্পিড দিকে মনোযোগ দিতে পারবা। তো রিটেনের পড়াটা গুছায় নাও, ভাইবার পড়াটাও সাথে সাথে শেষ করে ফেলো, আর বাদ বাকি গুলা তো কলেজ খোলা ছাড়া পসিবল না। তাহলে আমরা গত ক্লাসে জন্ডিস করছিলাম, লিপিড প্রোফাইল শুরু করছিলাম। লিপিড প্রোফাইলের মধ্যে 4টা কম্পোনেন্ট: টোটাল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, ট্রাইএসাইল গ্লিসারল, আর হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। আর পরে আমরা কাকে জানি জিজ্ঞেস করছিলাম কালকের ক্লাসে যে কেন আমরা ফাস্টিং থাকতে বলি পেশেন্টকে, কেন আমরা ফাস্টিং দেই, 10 to 12 আওয়ার ফাস্টিং কেন প্রেসক্রাইব করি বলো তো? ম্যাম ট্রাইসাল গ্লিসারলটা ভাঙার জন্য। বা কিসের জন্য? ম্যাম টিএজি ম্যাম, ট্রাইসাল। হ্যাঁ, টিএজিটা কি হয়, আমাদের যে ডায়েটারি লিপিড আছে, হ্যাঁ, এই ডায়েটারি লিপিডের মধ্যে তো সব লিপিডই আছে। আমরা মেইন 3টা লিপিড খাই, যেটা টিএজি, ফসফোলিপিড, আর হচ্ছে কি কোলেস্টেরল এস্টার। এই 3টা লিপিড আমরা মেইনলি খাই। তো এই যে ডায়েটারি লিপিড গুলাকে ডিসপোজ করার জন্য আমাদের অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা সময় লাগে, আদারওয়াইজ এটা কি হবে, মানে ওভার এস্টিমেটেড হয়ে যাবে, বেশি মানে রিপোর্টে বেশি শো করবে, যার কারণে আমরা বলি যে 10 to 12 আওয়ার ফাস্টিং। তারপরে ইউজুয়াল ডায়েট ফর 3 days, আর থাকবে কি ইউজুয়াল অ্যাক্টিভিটিস ফর 3 days। তারপরে আসছো আমরা যেটা ইন্ডিকেশনে এসে কালকে থেমে গেছিলাম। ইন্ডিকেশন কি, আমরা কখন একটা পেশেন্টের লিপিড প্রোফাইল করতে দিব? যদি কারো সেরাম টোটাল কোলেস্টেরল লেভেল 200 থেকে 239 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, উইথ করোনারি আর্টারি ডিজিজ অর টু রিস্পেক্টর অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, serum total cholesterol level at or above 240 milligram per deciliter, serum LDL cholesterol more than 130 milligram per deciliter, serum HDL cholesterol less than 35 milligram per deciliter, TAG level 200 milligram per deciliter, যদি কারো ডায়াবেটিস মেলাইটাস থাকে, হাইপারটেনশন থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে, সিগারেট স্মোকিং এবং অবেসিটি থাকে, ওইসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি লিপিড প্রোফাইল প্রেসক্রাইব করি। তো লিপিড প্রোফাইলের যেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে এখানে ভাগ আছে, যেটা হচ্ছে মানে ডিজায়ারেবল লেভেল, মানে নর্মাল কতটুকু পর্যন্ত আমরা অ্যালাউ করি সেটা। তারপরে হচ্ছে বর্ডার লাইন রিস্ক, হাই রিস্ক, ভেরি হাই রিস্ক। তো তোমরা এটাকে ফ্র্যাকশন করে আসলে শেখার দরকার নাই। তোমরা যদি বলো যে মোর দেন 200, মোর দেন 130, মোর দেন 150 বা লেস দেন 40, তাইলে তোমাদের জন্য আনা। তাহলে টোটাল কোলেস্টেরল আমরা জানি নর্মাল ভ্যালু হচ্ছে 150 থেকে 200 মিলিগ্রাম, এলডিএল হচ্ছে লেস দেন 130 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকতে হয়, টিএজি থাকতে হয় বিলো 150 মিলিগ্রাম পার ডিএল, আর এইচডিএল কোলেস্টেরল থাকতে হয় 40 মিলিগ্রাম পার ডিএল ইন কেস অফ মেল, আর 35 মিলিগ্রাম পার ডিএল থাকতে হয় ইন কেস অফ ফিমেল। তারপরে আমরা জানি ডিসলিপিডেমিয়া। হ্যাঁ, ডিসলিপিডেমিয়া যেটা, সেই ডিসলিপিডেমিয়া 2 ধরনের, হাইপার হতে পারে, আবার কি হতে পারে, হাইপো হতে পারে, নাকি? হাইপার লিপিডেমিয়া আর হচ্ছে হাইপো লিপিডেমিয়া, এই দুইটাই হচ্ছে ডিসলিপিডেমিয়া। গ্রুপ অফ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে কি, হাইও হতে পারে, লো হতে পারে। অ্যাবনর্মাল প্লাজমা লাইপোপ্রোটিন এন্ড লিপিড কনসেন্ট্রেশন is referred to as dyslipidemia. তো এখানে আমরা হাইপার লাইপোপ্রোটিনেমিয়া দিয়ে শুরু করছি।
এখানে আমরা বললাম যে elevation of one or more of the lipoprotein fraction constitute hyperlipoproteinemia. It may be primary hyperlipoproteinemia, may be secondary hyperlipoproteinemia. Some author use hyperlipidemia or dyslipidemia instead of hyperlipoproteinemia. আর এটার একটা ওয়ার্ল্ড ক্লাস ক্লাসিফিকেশন আছে পুরো বিশ্বে চলে, যেটা হচ্ছে ফ্রেডরিকসন ক্লাসিফিকেশন অফ হাইপারলিপিডেমিয়া। তো এখানে এটা সত্যনারায়ণের বই থেকে নেওয়া, টাইপ 1, টাইপ 2 এ, টাইপ 2B, তারপরে আছে টাইপ 3, 4 আর 5, এইভাবে ক্লাসিফিকেশন করা। আবার তোমাদের বইতে প্রাইমারি হাইপারলিপিডেমিয়া জাস্ট নাম দিয়ে করা আছে। তাহলে এই যে হাইপারলাইপোপ্রোটিনিয়ার যে ক্লাসিফিকেশন, এটা আসলে মেইনলি করা হয়েছে ইলেকট্রোফরেটিক প্যাটার্নের উপরে ডিপেন্ড করে। তাহলে টাইপ 1 যেটা, সেই টাইপ 1 হচ্ছে কি, দিস ইজ ডিউ টু ফ্যামিলিয়াল লাইপোপ্রোটিন লাইপেজ। এই যে লাইপোপ্রোটিন লাইপেজ ডেফিসিয়েন্সি, the enzyme defect cause increase the plasma chylomicron and triacylglycerol level. টাইপ 2 এতে কি হচ্ছে, এটা হচ্ছে is known as hyper beta lipoproteinemia. বিটা লাইপোপ্রোটিন কোনটা ছিল? হ্যাঁ, বিটা লাইপোপ্রোটিন কোনটা ছিল? ম্যাম হুম, এলডিএল ছিল না? LDL. জি ম্যাম। This is also known as hyper beta lipoproteinemia and is caused by a defect in LDL receptor. Secondary type 2A hyperlipoproteinemia is observed in association with diabetes mellitus, hypothyroidism, nephrotic syndrome, etc. This disorder is characterized by hypercholesterolemia. Type 2B, both LDL and VLDL increase along with elevation in plasma cholesterol and triacylglycerol. This is believed to be due to overproduction of ApoB. তারপরে আসে টাইপ 3। টাইপ 3 তে হচ্ছে, এটা হচ্ছে ব্রড বিটা ডিজিজ characterized by the appearance of a broad beta band corresponding to intermediate density lipoprotein on electrophoresis, মানে আইডিয়ালটা বেড়ে যাবে। Type IV, type 4, this is due to the overproduction of endogenous triacylglycerol with a concomitant rise in VLDL. Type 4 disorder is usually associated with obesity, alcoholism, diabetes mellitus, etc. Type 5, both chylomicron and VLDL are elevated. This is most secondary condition due to disorder such as obesity, diabetes, excessive alcohol consumption, etc. এখানে দেখো এই ক্লাসিফিকেশন গুলা এখানে মানে গ্রাফ আকারে দেওয়া আছে, এবং কোনটাতে কোন লাইপোপ্রোটিন বাড়ে, কোন লিপিড বাড়ে সেটাও দেওয়া আছে। তোমরা এখান থেকে যদি পড়তে পারো ভালো, আদারওয়াইজ এই যে এখানে একটা ক্লাসিফিকেশন আছে যেটা এবিসি বই, হ্যাঁ এবিসি বই থেকে নেওয়া, সেটা মনে হয় তোমাদের জন্য ইজি হয়, তোমাদের মনে রাখতেও সুবিধা হয়। তোমরা চাইলে তোমরা এটাও পড়তে পারো, যে পারো ওইটা পড়ো, আর যে পারো না সেইটাই পড়ো। প্রাইমারি হাইপারলিপিডেমিয়ার মধ্যে আছে ফ্যামিলিয়াল হাইপারকাইলোমাইক্রোনেমিয়া, তারপরে হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া, ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপারলিপিডেমিয়া, তারপরে হচ্ছে ফ্যামিলিয়াল ডিস বিটা লাইপোপ্রোটিনেমিয়া, আর হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া, আরেকটা ছিল ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপারলিপিডেমিয়া। ফ্যামিলিয়াল কম্বাইন্ড হাইপারলিপিডেমিয়া, তাহলে এই পাঁচটা, ফ্যামিলিয়াল হাইপারকাইলোমাইক্রোনেমিয়া, হাইপার কোলেস্টেরলেমিয়া, কম্বাইন্ড হাইপারলিপিডেমিয়া, ডিসবিটা লাইপোপ্রোটিনেমিয়া আর হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া, এগুলো হচ্ছে প্রাইমারি, মানে যেগুলো জেনেটিক। আর সেকেন্ডারি ডিসলিপিডেমিয়ার সবচেয়ে বেশি আসলে পরীক্ষাতে তোমাদের ভাইভাতে যেটা ধরে, এই সেকেন্ডারি হাইপারলিপিডেমিয়ার কজ ধরে। তাহলে কি কারণে একটা পেশেন্টের মানে ডিসলিপিডেমিয়া হতে পারে? যদি সে হাই ক্যালোরি ইনটেক করে, স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল রিচ ফুড যদি বেশি খায়, যাদের হেপাটাইটিস আছে বা অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, ওইসব পেশেন্টদের ক্ষেত্রে ডিসলিপিডেমিয়া ডেভেলপ করতে পারে। যদি কারো ওবেসিটি থাকে, অ্যালকোহল অ্যাবিউজ হয় বা ডায়াবেটিস মেলাইটাস থাকে, সেসব পেশেন্টদের ক্ষেত্রেও আমরা ডিসলিপিডেমিয়া পাই। তারপরে আসো যেসব পেশেন্টদের নেফ্রোটিক সিনড্রোম বা ক্রনিক রেনাল ফেলিউর আছে,
বা যেসব পেশেন্ট তোমরা অলরেডি অনেক ডিজিজের সাথে পরিচিত, যেমন হাইপারথাইরয়েডিজম বা কুশিং সিনড্রোম থাকে, ওইসব পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, ডিসলিপিডেমিয়া হতে পারে। এবং যদি কেউ স্টেরয়েড ড্রাগ অনেক দিন ধরে ইনটেক করে, তাদের ক্ষেত্রেও ডিসলিপিডেমিয়া ডেভেলপ করতে পারে। তো পরীক্ষাতে প্রাইমারি সেকেন্ডারির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আসে সেকেন্ডারিটা। সো সেকেন্ডারি কজ গুলা খুব সুন্দর করে গুছায় লেখা এবং পড়া শিখবা। তারপরে আসো হাইপোলিপিডেমিয়া। হাইপোলিপিডেমিয়া মানে কি, যদি আমাদের ইয়েতে ব্লাডে লাইপোপ্রোটিনের পরিমাণ যদি কমে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, হাইপোলিপিডেমিয়া বলবো। এই হাইপোলিপিডেমিয়াটাকেও আবার দুই ক্যাটাগরিতে ভাগ করছে। প্রাইমারি হাইপো আলফা লাইপোপ্রোটিনেমিয়া। হাইপো আলফা মানে কি ছিল রে? আলফা মানে ছিল এসডিএল। তার মানে এখানে কি বোঝা যায়, মানে এসডিএল ডেফিসিয়েন্সি, আইসোলেটেড এসডিএল ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এখানে এসডিএল ডেফিসিয়েন্সি হবে। তারপরে আসো এ বিটা লাইপোপ্রোটিনেমিয়া। এ বিটা, এ মানে কি অ্যাবসেন্ট, বিটা লাইপোপ্রোটিন। বিটা লাইপোপ্রোটিন কি ছিল? বিটা লাইপোপ্রোটিন ম্যাম ছিল, হ্যাঁ, প্রি বিটা বিটা মিলে ধরো কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল সবগুলাকে এখানে বুঝেছে। কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল সবগুলাই এখানে কম থাকে। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে কি হাইপো বিটা লাইপোপ্রোটিনেমিয়া। এই হাইপো বিটা মানে হচ্ছে একেবারে অ্যাবসেন্ট না, মানে অল্প আছে আর কি। তো সেখানে হচ্ছে ডিক্রিজ কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল। তোমরা এখন টেকনিক্যাল পড়া পড়ো, এত ডিটেলসে যাওয়ার এখন আর কোনো মানে আমি দরকার বোধ করি না, যেহেতু সময়ও শেষ হয়ে আসছে। যারা পারো পড়ো, ওইটাতে আমার কোনো নিষেধ নাই। কিন্তু যাদের মনে হয় যে পারবো না বা মনে রাখলে আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ভুলে যাচ্ছি, তাদের ক্ষেত্রে এত ডিটেলস এর দরকার নেই, শুধু নাম পড়বা। আর এটা তো সোজা, এ বিটা বলতে কোনটা, হাইপোবিটা বলতে কি বোঝাচ্ছে, বা হাইপো আলফা বলতে কি বোঝাচ্ছে, সেইটা শুধু মনে রাখলেই হচ্ছে। সেকেন্ডারি হাইপোলিপিডেমিয়ার কজ হচ্ছে ম্যালিগন্যান্সি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, মালঅ্যাবজর্পশন সিনড্রোম। তাহলে এই জিনিসগুলা মনে রাখবা। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, আমরা বিভিন্ন ডিজিজ গুলা, যেমন করোনারি আর্টারি ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এই ডিজিজ গুলার সাথে অ্যাবনর্মাল লিপিড বা ডিসলিপিডেমিয়ার অনেক কানেকশন আছে। যার জন্য আমরা কি করি, আমরা এই যে পেশেন্টদেরকে লিপিড প্রোফাইল আমরা স্টাডি করি এইসব পেশেন্টদের ক্ষেত্রে। তারপরে আসো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা যে পারো শর্ট নোট করে নিও। ফ্যাটি লিভারের আরেকটা নাম হচ্ছে কি, মেডিকেল টার্মটা কি, স্টিয়াটোসিস। মনে আছে? স্টিয়াটোসিস। নর্মাল কনসেন্ট্রেশন অফ lipid in liver is around 5%. Liver is not a storage organ of fat. Unlike adipose tissue. Adipose tissue তে যেভাবে ফ্যাট ডিপোজিশন হয়, লিভার ইউজুয়ালি হওয়ার কথা না। However, in certain condition, lipid, especially the triacylglycerol, accumulate in liver, resulting in fatty liver. তোমরা শুনো না প্রায়, তোমাদের বাবা, চাচা, মা বা আত্মীয় স্বজন আলট্রাসোনোগ্রাফি করে আসলেই বলে কি লিভারের চারপাশে চর্বি জমে গেছে। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, ফ্যাটি লিভার বলি। In the normal liver, Kupffer cell contain lipid in the form of droplet. In fatty liver, droplet of triacylglycerol are found in the entire cytoplasm of the hepatic cell. নরমালি থাকে শুধুমাত্র কুপার সেলে, কিন্তু ফ্যাটি লিভারে কি হয়, পুরা হেপাটিক সেলের সাইটোপ্লাজমের মধ্যে থাকে। This causes impairment in metabolic function of liver. Fatty liver is associated with fibrotic changes and cirrhosis. লিভার সিরোসিস এর নামের সাথে তোমরা পরিচিত আছো। এবং এটার কজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যদি ট্রাইসাইক্লিসারল সিনথেসিস বেড়ে যায়, যেমন ধরো ডায়াবেটিস মেলাইটাস স্টারভেশনে, আর যদি হচ্ছে লাইপোপ্রোটিন সিনথেসিস ইম্পেয়ারমেন্ট হয়। এই দুইটা কারণে আমাদের ফ্যাটি লিভার ডেভেলপ করতে পারে। শর্ট নোটটা একটু পড়ে নিবা। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট শর্ট নোট, সেটা হচ্ছে কি মেটাবলিক সিনড্রোম। এটা হচ্ছে একটা ক্লাস্টার, অনেকগুলা ডিজিজের ক্লাস্টার। এখানে কি কি জিনিস থাকে, obesity, insulin resistance, dyslipidemia, elevated blood pressure, overnutrition, sedentary lifestyle, এই জিনিসগুলো এটাতে কন্ট্রিবিউশন করে। ঠিক আছে, কন্ট্রিবিউশন করে অনেকগুলা ক্যারেক্টার একসাথে মিলে এখানে মেটাবলিক সিনড্রোম হয়। এটা ডায়াগনোসিস করার কিছু ক্রাইটেরিয়া আছে। 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে কি, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস থাকতে হবে, অথবা যদি না থাকে
সেই ক্ষেত্রে আমাদের ব্লাড গ্লুকোজ, ফাস্টিং ব্লাড গ্লুকোজ থাকতে হবে মোর দেন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স থাকতে হবে, আইজিটি থাকতে হবে না। এটা হচ্ছে 1 নাম্বার ক্রাইটেরিয়া। 2 নাম্বারের মধ্যে হচ্ছে দেখো হাইপারটেনশন থাকতে হবে। আমরা জানি একটা পেশেন্টের ব্লাড প্রেশার যদি 140/90 মোর দেন অর ইকুয়াল হয়, তখন আমরা পেশেন্টকে হাইপারটেনসিভ পেশেন্ট বলি। তারপরে তার ডিসলিপিডেমিয়া থাকতে হবে। ডিসলিপিডেমিয়া বলতে ট্রাইসাইক্লিসারল মোর দেন অর ইকুয়াল 150 এসডিএল in men less than 35 আর in female less than 39 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে কি, যদি মানে ডিসলিপিডেমিয়া থাকে। আর বিএমআই হতে হবে মোর দেন 30 কেজি পার মিটার স্কোয়ার, মানে ওবেসিটি থাকতে হবে, অথবা ওয়েস্ট হিপ রেশিও ইন কেস অফ মেল মোর দেন 0.9 আর ইন কেস অফ ফিমেল মোর দেন 0.85। প্রথমে ইনসুলিন রেজিস্ট্যান্সটা থাকতেই হবে, আর এখানে যে কোনো দুইটা থাকলে সেই পেশেন্টকে আমরা কি বলবো, মেটাবলিক সিনড্রোম। হয় ফাস্টিং ব্লাড গ্লুকোজ 100-র বেশি, অথবা পেশেন্ট ডায়াবেটিক, অথবা তার আইজিটি আছে, এটা একটা কন্ডিশন, এটা থাকতেই হবে। আদারওয়াইজ পেশেন্ট এই 3টে ক্রাইটেরিয়া থেকে যে কোনো দুইটা, পেশেন্টের হাইপারটেনশন আছে, ডিসলিপিডেমিয়া আছে, ওবেসিটি আছে, এই যে কোনো দুইটা ক্রাইটেরিয়া মিললে সেটাকে কি হবে, আমরা মেটাবলিক সিনড্রোম বলে থাকি। মেটাবলিক সিনড্রোম can be managed by healthy habit and changes in lifestyle like restricted balanced diet, adequate intake of fiber, antioxidant, exercise, avoid smoking, stress-free life, etc. তারপরে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অলরেডি আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস সম্বন্ধে জানি না? এখানে কি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে is a complex disease characterized by thickening or hardening of the arteries due to the accumulation of lipid, particularly cholesterol, সেটা ফ্রিও হতে পারে, এস্টেরিফাইডও হতে পারে। লিপিড, কোলাজেন, ফাইব্রাস টিস্যু, প্রোটিওগ্লাইকেন, ক্যালসিয়াম ডিপোজিট ইন দ্য ইনার আর্টারিয়াল ওয়াল। ইনার আর্টারিয়াল ওয়ালের নাম কি, আর্টারির ইনার ওয়ালের নাম কি? থিকে এক্সটার্নাল। এন্ডোথেলিয়াম কোনটাকে বলে? এন্ডোথেলিয়ামের লাইনিং না এগুলা? সিম্পল স্কোয়ামাস। তাহলে এই যে আমাদের ইনার লেয়ারে যখন এই জিনিসগুলা মানে লুমেন্টার মধ্যে আসলে মেইনলি যখন এই ইয়েগুলা জমা হবে, কোলেস্টেরল, কোলাজেন, ফাইব্রাস, প্রোটিওগ্লাইকেন, এই সবগুলা মিলে যখন আমাদের আর্টারির ওয়ালকে থিকেনিং এবং হার্ডেনিং করে লুমেনটাকে অকুপাই করে ফেলবে, তখন সেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। যখন লুমেনটা অকুপাই হয়ে যাবে তখন কি হবে, ইনফ্রাকশন হবে। ইনফ্রাকশন মানে কি, ব্লাড ফ্লোটা স্টপেজ হয়ে যাবে। Atherosclerosis is a progressive disorder that narrows and ultimately blocks the arteries. Infraction is the term used to indicate the stoppage blood flow resulting in the death of affected tissue. Coronary arteries, the arteries supplying blood to heart, are the most commonly affected, leading to the myocardial infarction and heart attack. Cause আমরা জানি, the development of atherosclerosis and coronary heart disease is directly correlated with plasma cholesterol and LDL. On the other hand, plasma HDL is inversely correlated with coronary heart disease. Disorder that may cause atherosclerosis. কি কি রোগ থাকলে তোমার atherosclerosis হতে পারে? এর মধ্যে হচ্ছে ডায়াবেটিস mellitus, hyperlipoproteinemia, nephrotic syndrome, hypothyroidism, etc. Many other factors like obesity, high consumption of saturated fat, excessive smoking, lack of physical exercise, hypertension, stress are the probable cause of atherosclerosis. তারপরে আসো আমরা ইন শর্টে প্রোটিনিউরিয়াটা পড়ে ফেলি। প্রোটিনিউরিয়া হচ্ছে কি, নাম থেকেই বুঝতে পারতেছো, প্রোটিন যখন ইউরিন দিয়ে বের হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, প্রোটিনিউরিয়া। ইট ইজ দ্য ইউরিনারি এক্সক্রিশন অফ প্রোটিন মোর দ্যান নর্মাল। নর্মাল প্রোটিনিউরিয়া কতটুকু হয়? নর্মাল প্রোটিনিউরিয়া কতটুকু হয়? ম্যাম লেস দেন 30 মিলিগ্রাম পার ডে। হ্যাঁ, লেস দেন 30 মিলিগ্রাম। এখানে একটা কথা আছে বুঝছো, মানে এটা হচ্ছে অ্যালবুমিনের ক্ষেত্রে, অ্যালবুমিনের ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে লেস দেন। আজকেও স্যার তোমাদের সাথে কথা বলবে? জি ম্যাম, 11:30 ম্যাম।
ঠিক আছে, তাইলে আমি ছেড়ে দিই, জাস্ট ডেফিনেশনটা একটু বলি। প্রোটিনিউরিয়া আসলে মেইনলি এখানে অনেক প্রোটিন গেলেও আমরা মেইনলি মানে যেটা বুঝি সেটা হচ্ছে অ্যালবুমিনিউরিয়া, বুঝছো? অ্যালবুমিন। তো যখন শুধুমাত্র অ্যালবুমিনের কথা আমরা চিন্তা করি তখন হচ্ছে less than 30 মিলিগ্রাম পার ডে। কিন্তু যখন কম্বাইন প্রোটিন চিন্তা করি তখন হচ্ছে 150 মিলিগ্রাম পার ডে। এটা জাস্ট আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। তোমরা ওই 30 আর 150-র প্যাচে পড়ে পরে আসলটাই বলতে পারবে না, তোমরা 30 পর্যন্তই বলবা, ঠিক আছে? এটা আমার জাস্ট মনে হইলো যে আমি জানাই, সেজন্য জানাইলাম। তাহলে ইট ইজ দ্য ইউরিনারি এক্সট্রেশন অফ প্রোটিন মোর দ্যান 30 মিলিগ্রাম পার ডে। প্রোটিন ইউরিয়া হচ্ছে দুই ধরনের, ম্যাক্রোপ্রোটিন ইউরিয়া আর মাইক্রোপ্রোটিন ইউরিয়া। এইখানে ভাইবাতে একটা জিনিস জিজ্ঞেস করবে যে গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে কিন্তু কোনো এই যে প্রোটিন যাওয়ার কথা না, কিন্তু এখানে প্রোটিন যে যাচ্ছে, নর্মালি যেটা যাচ্ছে তোমরা বললা less than 30 মিলিগ্রাম যাচ্ছে, সেটা কোত্থেকে আসে? এটা আসে হচ্ছে মেইনলি টিউবুলার শেডিং এবং ডিসকমিশন অফ দা টিউবুলার সিক্রেশন এবং ডিসকমিশন অফ দা এপিথেলিয়াল সেল। এইসব জায়গা থেকে কি হচ্ছে আমাদের ইউরিনে প্রোটিন অ্যাপিয়ার করে। দুই ধরনের প্রোটিন ইউরিয়া আছে, মাইক্রোপ্রোটিন ইউরিয়া আর হচ্ছে ম্যাক্রোপ্রোটিন ইউরিয়া। তো মাইক্রোপ্রোটিন ইউরিয়া তোমরা যে ডেফিনেশন এবিসি বইতে আছে, এখন চেঞ্জ করছে কিনা আমি জানি না, আগের বইতে যে ডেফিনেশন ছিল সেটা স্যাররা মানতে চায় না। ওখানে ছিল কি জানি ডিপস্টিক টেস্ট পজিটিভ আর নেগেটিভ, সেটা বলবা না। তোমরা বলবা যে ওই রেট অনুযায়ী বলবা যে যদি 30 to 300 মিলিগ্রাম পার ডে যায় সেটা হচ্ছে মাইক্রোপ্রোটিন ইউরিয়া, আর যদি মোর দেন 300 মিলিগ্রাম পার ডে যায় সেটা হচ্ছে ম্যাক্রোপ্রোটিন ইউরিয়া। সো মাইক্রোপ্রোটিন ইউরিয়া এবং ম্যাক্রোপ্রোটিন ইউরিয়ার কজ করবা। আর আমার, তোমরা জানো এই পরীক্ষা দিছো, অনেক পছন্দের একটা প্রশ্ন যে এই যে আমার বডি থেকে প্রোটিন গুলা বের হয়ে চলে গেল বিভিন্ন ডিজিজ কন্ডিশনে, সেটার কনসিকুয়েন্স কি বা এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? আর যেটা আমরা বলি ম্যাসিভ প্রোটিন ইউরিয়ার কজ বলতে বলি পরীক্ষাতে, ম্যাসিভ মানে হচ্ছে যদি 3000-এর উপরেও যায় সেটাকে আমরা বলবো ম্যাসিভ প্রোটিন ইউরিয়া। এটার কজ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, বাচ্চাদের হয়। তোমরা যখন সামনের বছর থেকে ইনশাল্লাহ ওয়ার্ডে যাবা, পেডিয়াট্রিক্স এর ওয়ার্ডে গেলে প্রচুর নেফ্রোটিক সিনড্রোম এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস এর বাচ্চা দেখবা, যাদের প্রস্রাব দিয়ে সব প্রোটিন বের হয়ে যায় এবং এরা ফুলতে ফুলতে ঢোলের মতো হয়ে যায়। নেফ্রোটিক সিনড্রোম আর বলে গ্লোমেরুলোনেফ্রাইটিস। শুধু পার্থক্যটা কি, দুইজনেরই প্রোটিন যায় বডি থেকে, কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস যারা, নেফ্রাইটিস তার মানে সেখানে ইনফ্লামেশন হয়েছে, সো ওদের ইউরিনে ব্লাডও যাবে আর ওদের প্রেশারটা খুব বেশি থাকে, ব্লাড প্রেশারটা খুব বেশি থাকে। এইটা হচ্ছে পার্থক্য নেফ্রোটিক সিনড্রোম থেকে এজিএন কে পার্থক্য করার। এইটাই হচ্ছে একটা উপায় যে ওই বাচ্চাদের ক্ষেত্রে আর ইউরিনে তুমি হিমাচুরিয়া পাবা আর তাদের প্রেশারটা বেশি থাকে। আদারওয়াইজ নেফ্রোটিক সিনড্রোমে কি হচ্ছে, মানে প্রোটিন যাবে আর ইডেমা থাকবে, হাইপোঅ্যালবুমিনেমিয়া হবে। তাহলে তোমরা একটু বই থেকে পড়ে নিও।